এ বদ্দা, কত রকম বিফ খেয়েছেন, কিন্তু আলু ঘাটি খেয়েছেন কখনো? না খেলে এই এপিসোডটা শেষ পর্যন্ত দেখুন। কিতা সিলেটি ফুয়া ফুরি বালানি আজ ফেব্রুয়ারি খাইমু আর মারফু। আমি আছি চায়ের দেশ সিলেট, আর এখান থেকেই শুরু হচ্ছে ভিম লিকুইড, এক নিমেষেই দেশি স্বাদ। নদীমাতৃক এই দেশের জনপদ এবং কালচার গড়ে উঠেছে কিন্তু নদীকে কেন্দ্র করে। এই যে নদীর এই পার এবং ওই পার, এই দুই পারের কালচার খাদ্যাভ্যাসে যেরকম ভিন্নতা আছে, তেমনি অঞ্চলভেদে নদী, পানি, বাতাস এবং মাটি, এই চারের উপরে ভিত্তি করে মানুষের কিন্তু খাদ্যের অভ্যাস ভিন্ন ভিন্ন হয়, রীতিনীতিও ভিন্ন ভিন্ন হয়। তেমনি কারো ঝাল পছন্দ, কারো ঝোল, কারো টক, আবার কারো মিষ্টি। সারা দেশের এই সমস্ত ঐতিহ্যবাহী খাবার নিয়ে শুরু হচ্ছে ভিম লিকুইড, এক নিমেষেই দেশি স্বাদ। আজকে থাকছে গরুর মাংসের আঞ্চলিক নানা পদ, আর সব শেষে থাকছে বাসায় বসে রান্না করার সহজ একটা রেসিপি। চলেন, লেটস গো। চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে, বিখ্যাত সাতকরা আর মাংস খেতে। চলেন যাই ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? একটা টেবিল দেন। এই যে আপনাদের টেবিলটা হারিয়ে গেছে। সাতটা খাটাইছি নি, রুবেল ভালো করে খাচ্ছ নি? একটা একটা করে বাচ্চা ভালো। এই সাতকরার ইতিহাসটা কোত্থেকে আসছে জানেন? আসামের চাষিরা পরীক্ষামূলকভাবে সাতকরার চাষ শুরু করে, এবং তারপরে যখন বাংলাদেশ এবং আসাম, সিলেট এবং আসাম বেসিক্যালি অখণ্ড অংশই তো ছিল, তো সেই অখণ্ড অংশের একটা পার্ট হয়ে যায় এই সাতকরা। এবং নট অনলি সিলেট, এটা কিন্তু সিলেট পেরিয়ে এখন সারা বাংলাদেশেরও বিভিন্ন ঘরে ঘরে চলে গেছে। তা আমরা আজকে সাতকরাটা খাবো, এখানে দেখবো যে সাতকরায় আসলেই কি স্বাদ। মামা, সাদাবাদ আর বিফ সাতকরা বানাবে। আইছে আমরার হাত করা আইছে। থ্যাংক ইউ। আমি অ্যাবসলিউটলি ফোকাসড অন সাতকরা, কারণ এই সাতকরাটা গরু মাংস দিয়েই আমি আজকে পেট ভরে খাইতে চাই, শুধুমাত্র এটা দিয়ে। এবং ইটস সো টেম্পটিং। আপনি দেখেন উপরে সাতকরাগুলো একদম অরেঞ্জ কালারের মতো হয়ে আছে। সাতকরা ইউজের কিন্তু একটা রেশিও আছে, এবং পারতে আপনি যদি না পারেন তাহলে সাতকরা কখনো চাবায় খাবেন না, কারণ সাতকরা চাবায় খাইলে এটা তিতা লাগবে এবং প্রপার টেস্টটা নষ্ট হবে। গরম গরম গরুর মাংসের একটা টেস্ট আছে, সেই টেস্টের সাথে হচ্ছে মশলা টশলা সবকিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন, মানে অসম ভাই, অসম। এই পুরা বাটে আমি খায় ফেলতে পারবো। হেভেনলি। সাতকরা মাংস খেতে খেতে হঠাৎ করে মনের ভিতরে একটা আনচান শুরু হলো যে মেজবান খাইলে কেমন হয়। যাবেন নাকি চট্টগ্রাম? চলেন, লেটস গো। চট্টগ্রাম চলে যাইতে বদ্দা, গাওয়া আছেন না? ঐতিহ্যবাহী মেজবান খাইতে চলে আসছি চট্টগ্রাম। মেজবান খাইলে আর লগে আইন।
মেজবান মূলত একটা বড় আয়োজনের খাবার, তবে কমার্শিয়ালি এখন কিছু কিছু রেস্টুরেন্ট মেজবান আয়োজন করছে। ভাই আসসালামু আলাইকুম ব্রাদার, কেমন আছেন আপনি? ভালো আছি। থ্যাংক ইউ, ওয়েলকাম টু মেজবান হালাইউন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। প্লিজ হ্যাভ এ সিট। আজকে আমরা অনেক মেজবান খাবো কিন্তু। মেজবানের ইতিহাসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। মেজবান বেসিক্যালি একটা ফরাসি শব্দ, যেটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে নিমন্ত্রণ কর্তা। 1500 শতকের দিকে কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণে প্রথম মেজবান শব্দটাকে পাওয়া যায় বলে ধারণা। এখন এই মেজবানটাকে চট্টগ্রামের মানুষজন কিন্তু বলে মেজবান। সাধারণত দেখা যাচ্ছে কুলখানি, চেহলাম বা বড় বড় যে ধরনের আয়োজন, সেই সমস্ততে মেজবানটা হয়। তো মঞ্জু ভাই, আপনারা মেজবানটা কি জানেন ট্র্যাডিশনালি? মেজবান হচ্ছে এমন একটা খাওয়া আমাদের কাছে, ধরেন আমি একটা বিয়েতে গেলাম, কাচ্চি বিরিয়ানি না খেয়েও আসতে পারি আমি, বাট আমি যদি কোনো একটা মেজবানে যাই, আমার যদি খিদা না থাকে তারপরেও কিন্তু আমি মেজবান খাবো। লাইক উই এনজয় মেজবান এভরি সিঙ্গেল ডে। এবং ঢাকা থেকে কোনো গেস্ট আসছে চিটাগংয়ে, সবার আগে সবাই বলে কোনো মেজবান আছে কিনা, কোথাও মেজবান হচ্ছে কিনা, মেজবান খেতে চাই। চলে আসছে আমাদের ঐতিহ্যবাহী মেজবান। মানে অনেক বড় বড় চাংলা এবং খুব সফট, একদম নরম মাংস। মানে একটা একটু মাংসটা যদি শক্ত থাকে তাইলে আর এই টেস্টটা কিন্তু আপনার এরকম ফিল হবে না। সো এই মেজবানে গরুর সবগুলো অংশ থেকে মাংস লাগবে, পা থেকে ঘাট, মানে সব জায়গা থেকে, রিপ থেকে শুরু করে। দ্যাট ইজ ওয়াই আপনারা হোল গরু নিজেরাই ইয়ে করি। রাইট রাইট। নলাও তো মেজবানের। হ্যাঁ, নলা ট্রাই করতে পারেন। ওকে, এই যে নলা, এই যে এইটাকে, এগুলোকে জুলফুলি বলে। জুলফুলি মানে ওই যে আমরা সফট মিট, যে সফট এটাই লিগামেন্ট টাইপের। এই যে এই হচ্ছে জুলফুলি, লোকাল ল্যাঙ্গুয়েজের জুলফুলি মানে হচ্ছে ওই যে লিগামেন্ট, রক টক যেগুলো আর কি। দেখি, প্রচুর তেল চর্বি, আমাদের কোনো চিন্তা নাই, তেল চর্বি সমস্ত কিছু, ডিম আছে, এক ধোয়াতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার হয়ে যাবে। সিলেটে সাতকরার গরু মাংস খেয়ে চট্টগ্রামে এসে খেলাম হচ্ছে মেজবান। আর মেজবানের ইতিহাস বলার সময় আপনাদেরকে বলেছিলাম এই ধরনের বড় আয়োজনকে বগুড়ায় বলে মজলিস। আর মজলিসের অন্যতম প্রধান আইটেম কি জানেন? আলু ঘাটি। খেয়েছেন কখনো? আমার ধারণা বেশিরভাগ মানুষই খাননি। এখন যাব বগুড়ায় আলু ঘাটি খেতে, আর আপনাদেরকে দেখাবো কমপ্লিট রেসিপি, যেন বাসায় বসে আপনারাও রান্না করে খেতে পারেন। লেটস গো টু বগুড়া। বলছিলাম না, চলে আসছি বগুড়ার ভাসু বিহারে। এখানে আমি আলু ঘাটি ট্রাই করব। আপনারা তো কাজ শুরু করে দিচ্ছেন দেখি। হ্যাঁ, সব আয়োজন করে নেওয়া হয়েছে। ওকে, আপনাদেরকে বলতেছিলাম যে রেসিপিটা দেখাবো আজকে ইন ডিটেইল। এই শামসুদ্দিন চাচা আমাদেরকে আজকে আলু ঘাটির পুরো রেসিপিটা দেখাবে। আপনারা বাসায় যাতে নিজেরা করতে পারেন, আর আমি নিজে তো বাসায় করবই। এখানে আলু সেদ্ধ গরম পানি দেওয়া হয়েছে, এখন আলু দিব সেদ্ধ। ও হ্যাঁ। কত কেজি আলু? 20 কেজি। 20 কেজি। দাঁড়াও, এই 20 কেজি আলু, তাহলে মাংস কত কেজি যাচ্ছে? 15 কেজি। মানে আপনাদের প্রথমে আলুটা গরম পানিতে দিতে হবে, তারপরে হচ্ছে লবণটা, লবণ পরিমাণ মতো। এটা সিদ্ধ হতে আনুমানিক কতক্ষণ লাগবে? এই আধা ঘন্টার মতো।
এই যে আলু ঘাটি আজকে আমরা খাইতে আসছি, এই আলু ঘাটির ইতিহাসটা একটু আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে দেই। বগুড়ার আলু তো অনেক বিখ্যাত এবং পুরো উত্তরবঙ্গে অনেক প্রোডাকশন হয় এই আলু। হ্যাঁ। সেই জায়গা থেকেই খাবারের সাথে আলুর একটা সম্পর্ক তৈরি হয়, মানে গভীর সম্পর্ক তৈরি হয়, যেটা থেকে আলু ঘাটি এই রেসিপিটা, মাছ দিয়েও আলু ঘাটি হয়। তো এইটাই যখন আপ্যায়নের বিষয়টা হয়ে গেছে, তখন এই আলু ঘাটির সাথে মাংসটার যোগ হয়ে গেল, মানে গরুর মাংসটা। আলু কি সিদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন হয়ে গেছে, তাই? এখন নামাবো। আচ্ছা, আলু তো মোটামুটি ভাঙে ফেলা হয়েছে, হ্যাঁ। এমনকি একদম মিহি না, আলু এরকম এরকম। দানা দানা থাকবে। একটু দানা দানা থাকবে। শুরু হচ্ছে আমাদের মেইন রেসিপি। প্রথমে কি যাবে? তেল। হ্যাঁ, চলে যাবে। ওকে, দেন আমরা কিন্তু 15 কেজি মাংস এবং 20 কেজি আলুর রেসিপি করতেছি। আগে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি, এখন কাঁচা পাতা দিয়েছি। কাঁচামরিচ দিবেন। এই রান্নাটা হচ্ছে মশলা কষায়া তারপরে হ্যাঁ। মাংসটা দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন হলুদ দিব, এরপরে গোশ দিব। গোশ নিয়ে আসো। হলুদের পরেই মাংস দিলাম, তারপরে লবণটা দিলাম। এক এক করে এখন তুমি সব নিয়ে আসো। আচ্ছা, আদা এবং রসুন বাটা একসাথে। হ্যাঁ, ধীরে নিয়ে আসো। এটা রেখে গরম মশলাগুলো নিয়ে আসো। নেন। এখন দারচিনি দিলাম, এখন কালো এলাচ দিচ্ছি, গোলমরিচ দিলাম, লং দিলাম, সাদা এলাচ দিলাম। পেস্টটা ঢেলে দাও। কাঁচা পেঁয়াজও এখন কিছু অ্যাড দিল, রংটা খুব সুন্দর। আস্তে আস্তে মশলা ভাজার এবং মাংসের সাথে মিক্সড হয়ে যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা বেরোনো শুরু হয়েছে। এখন একটু রস দিলেন, মানে একটু পানি দিলেন আর কি, সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন শাহি দিব। শাহি জিরা দিব। ও, সাংঘাতিক একটা অ্যারোমা আছে। এই ভাসু বিহারটা যেহেতু একটা টুরিস্ট এলাকা, মানুষ এখানে ঘুরতেই আসে, কেবল এই জায়গাটা দেখতেই আসে। তা আমাদের আলু ঘাটিটা হইতে হইতে চলুন একটু আমরা এই জায়গাটাও ঘুরে আসি, দেখাটাও হইলো, খাওয়াটাও হইলো। মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন আলু অ্যাড করবো না? আলু দেবো, আলু অ্যাড হবে আর ঘুটা চলতে থাকবে। এখন তখনই টাইমে এখন সরষের তেল দিব। আচ্ছা আচ্ছা, সরিষার তেলটা দিবেন হচ্ছে যখন আলু এবং মাংস একসাথে কষানো হবে তখন। এখন একটু রস দিব। আলু ঘাটি কমপ্লিট, নামায় ফেলা হয়েছে। নামায় ফেলার পরে এটাতে ফাইনাল একটা টাচ দেওয়া হবে। হ্যাঁ, এখন জিরে ভাজি দেওয়া হবে। দেন। জিরে ভাজি দিয়ে একটু নেড়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে বেরেস্তা। ওকে, এবারও কি নাড়া দিবেন? না, আচ্ছা, এরকমই থাকবে না? এখন মধ্যে যায় ঘুরে গেলে চলুন। আমার অ্যাপিটাইট সেই লেভেলে উঠে গেছে। চলে আসছে আমাদের আলু ঘাটি। কাছে দিয়ে দিই, তাহলে নিতে সুবিধা হবে। আমি যেটা বুঝলাম, এটাতে প্রচুর আপনাকে এই ঝোলটা নিতে হবে, এটার ভিতরে আবার কাঁচামরিচ টুরিচ আছে, সেগুলোকে ব্লেন্ড করে আপনি আসলে ভাতের সাথে খাবেন। গোলমরিচও আছে। ও, আলু ঘাটি হোক, মেজবানি হোক, বা সাতকরা গরুর মাংস হোক, দিন শেষে সবই তো গরুর মাংস। এবং গরুর মাংসতে কি হয়? প্রচুর তেল চর্বি থাকে। তো প্রচুর তেল চর্বি থাকলে কি হবে? আমাদের তো কোনো চিন্তা নেই, এক ধোয়াতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার।
আপনার অঞ্চলেও দারুণ যদি কোনো একটা খাবারের খবর থেকে থাকে এবং আপনি যদি এটা সারা দেশে ছড়িয়ে দিতে চান, তাহলে এক্ষুনি ভিডিও করুন, আপনার প্রোফাইলে আপলোড করে দিন #VimLiquid #এক নিমেষে দেশি স্বাদ লিখে। টিল দেন ভালো থাকুন, ভালো খান, আর চোখ রাখুন ভিম বাংলাদেশের ফেসবুক, টিকটক আর ইউটিউব চ্যানেল।